রবীন্দ্রনাথের কথা ধার করেই দিদিকে বলতে চাই, তব চরণে নত মাথা। ওখানে গিয়ে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বসবেন, আসলে এ রাজ্যের কোটি কোটি অসংগঠিত সংগঠিত শ্রমিক হচ্ছে সেখানে বসবেন। আমি এটা সবসময় বিশ্বাস করি যে বামপন্থী মানে সিপিআইএম রবার স্ট্যাম্প দিয়ে দেবে তাহলে সে বামপন্থী, এরকম নয় বিষয়টা। ঠেলা চালকের পিএফ নেই, রিক্সা চালকের পিএফ নেই, ফল বিক্রেতার পিএফ নেই, সবজি বিক্রেতার পিএফ নেই, মাছ বিক্রেতার পিএফ নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। 60 বছর বয়স হলে তিনি 2,82,000 টাকা পিএফ বাবদ পাবেন। সিপিএম এর পার্টি অফিসে ভারতবর্ষের প্রথম বিপ্লবী শ্রীকৃষ্ণ চৈতন্যের ছবি কেন থাকবে না? 2026-এর বিধানসভা নির্বাচন হবে, তৃণমূল 250-র উপর আসন জিতবে। কমিউনিস্ট পার্টি, সেই পার্টি প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে। নেতারা আছেন মূলত টিভিতে বাইট দেওয়ার জন্য। ভোটের রেজাল্ট তো হচ্ছে মানুষ দেন, আর মানুষের অবিরাম যাত্রার চির সংঘর্ষে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। পলিটিক্স বিগিনস ওয়্যার দ্য মাসেস আর, where they are not in thousands but where they are in millions. That is where serious politics begins. এখন এই কথাটা আমি খুব রন্ধ্রে রন্ধ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে উপলব্ধি করেছি। রাজ্যসভার প্রার্থী পদে তৃণমূল মনোনীত করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন। প্রথমে তাকে কংগ্রাচুলেশন বলবো, তারপরে বলবো দা ওয়ালে স্বাগত। ধন্যবাদ। ফের রাজ্যসভায় যাচ্ছেন, কেমন লাগছে? দেখুন, দেশের সর্বোচ্চ আইনসভা আমার অতীতে অভিজ্ঞতা আছে। 2014 থেকে 2020 আমি সেই আইনসভার সদস্য ছিলাম। অবশ্যই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন আমাকে আবার রাজ্যসভায় পাঠানোর, আমি এক কথায় রবীন্দ্রনাথের কথা ধার করি, অন্য কোনো কথা বাদ দিয়ে আমি শুধু রবীন্দ্রনাথের কথা ধার করি দিদিকে বলতে চাই, দিদির উদ্দেশ্যে বলতে চাই, এই যে সিদ্ধান্ত উনি নিয়েছেন, আমায় যদি এক কথায় বলতে হয় তাহলে আমি বলবো তব চরণে নত মাথা। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলে পরিচিত। রাজ্যসভা ভোটে আপনাকে যে প্রার্থী করল দল, এটাতে সেই সম্পর্ক কোনোভাবে ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছে বলে মনে হয়? দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সর্বময় নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরও সর্বময় নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা তৃণমূল পরিবারের যারা আছেন তাদের সবার সর্বময় নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সংগ্রামের বর্ষাফলক। সুতরাং এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবর্তন করেই হচ্ছে গোটা বিষয়টা হয়। সুতরাং এইভাবে দেখার কিছু নেই, এটা গোটা একটা টিম ওয়ার্ক, যে টিম ওয়ার্কের সংগ্রামের বর্ষাফলক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এইভাবে দেখতে চাই। আজ আপনার নাম ঘোষণা হয়েছে, কিন্তু গতকালই তো আপনাকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল তো উনি আমায় কোনো ফোন করেননি, আমার জানা নেই। আমার সঙ্গে আজকে নেতৃত্বের কথা হয়েছে, গতকাল নেতৃত্বের কথা হয়নি। আমি আজকে জানতে পারি যে পার্টি আমাকে রাজ্যসভায় মনোনয়ন দিচ্ছে, যে কারণে আমি আবারও বললাম যে তব চরণে নত মাথা। দিদির কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। অভিষেক টুইট করে লিখেছেন, আপনি পরিশ্রমী এবং দক্ষ। আপনি কি মনে করেন এই মানদণ্ডে আপনি তৃণমূলের মধ্যে অন্যতম উপযুক্ত প্রার্থী? আমি এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টটি দেখেছি, আমি কোট টুইটও করেছি। তাতে আমি যে কথাটা লিখেছি আমি সেই কথাটাই আবার বলতে চাইছি। আই এম হাম্বেলড অ্যান্ড অনার্ড। আমি যে কাজ আমায় দেওয়া হয়, আমি যেরকমভাবে রাজনীতি করতে শিখেছি, আমি যখন রাজ্যসভার এমপি ছিলাম অত্যন্ত মন দিয়ে রাজ্যসভার এমপি হিসেবে কাজ করেছি। কি করেছি না করেছি গোটাটাই পাবলিক, কারণ রাজ্যসভায় যে পারফরমেন্স থাকে, যে কোনো এমপির নামের পাশে স্পেস দিয়ে পিআরএস লিখলে তার ঠিকুজি কুষ্টি সব চলে আসে। তিনি কটা প্রশ্ন করেছেন, কতদিন গেছেন, কটা প্রাইভেট মেম্বার বিল তুলেছেন, কতগুলো ডিবেটে অংশগ্রহণ করেছেন, এভরিথিং ইজ পাবলিক। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় আমায় যখন দায়িত্ব দেন ট্রেড ইউনিয়ন করবার, তো আমি মন দিয়ে ট্রেড ইউনিয়ন করবার চেষ্টা করেছি। সে চা বলয় হতে পারে, জুট শ্রমিকের মহল্লা হতে পারে, অসংগঠিত বিড়ি শ্রমিক থেকে নির্মাণ শ্রমিক হতে পারে, তাঁত শ্রমিক হতে পারে, মৎস্যজীবী হতে পারে, এবং বিরাট অংশের অসংগঠিত শ্রমিক এই ইউনিয়নগুলো গঠন করবার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করেছি। দেখুন, আমি এটা মনে করি যে এটা একটা টিম ওয়ার্ক হতে পারে। আমি আইএনটিটিউসির রাজ্য সভাপতি, আমি হয়তো সামনের দিকে রয়েছি, কিন্তু এই গোটা টিম ওয়ার্কটা কখনোই সম্ভব নয় যদি আমরা সবাই একত্রিতভাবে কাজ না করি। আমি আপনাকে একটা উদাহরণ দিই। 2019 সালে আমাদের রাজ্যের তরাই ডুয়ার্স যে অঞ্চল রয়েছে, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা, এই দুটো লোকসভায় চা বাগানের বুথ 483টা। 2019-এর লোকসভায় তৃণমূল 15টা বুথ জিতেছিল।
2021-এ আমরা একটা ইউনিয়ন গঠন করে তার ধারাবাহিক কাজকর্ম, ডেলি অ্যাক্টিভিটি, ইউনিট লেভেল ফাংশনিং, বুথ লেভেল ফাংশনিং, ধারাবাহিক প্রোগ্রাম, মানে ক্যালেন্ডারে এমন কোনো মাস ছিল না যখন আমরা প্রোগ্রাম গ্রহণ করিনি। 2024-এ দেখা গেল যে 483টা বুথের মধ্যে 15টা বুথ বেড়ে হলো 244, মানে আমরা মোর দ্যান 50% বুথ জিতলাম। 2024-এরই মাদারিহাটের উপনির্বাচন, ঠিক তার আগে লোকসভা নির্বাচনে 100টা বুথ মাদারিহাট অ্যাসেম্বলিতে 55টা জিতেছিল বিজেপি, আমরা 45টা। এবারে যে ভোট হলো তাতে দেখা গেল বিজেপির 55 কমে গিয়ে 19, আমাদের 45 বেড়ে গিয়ে 81। শুধু 100টা বুথের লিড হলো 14,733। তো এটা যদি আমি মনে করি এটা শুধু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, এটা একেবারে সত্যের অপলাপ হবে। এটা একটা টিম ওয়ার্ক। ওইখানে আমি টিম ওয়ার্কে বিশ্বাসী। আমার গোটা রাজ্যের ট্রেড ইউনিয়ন টিম ওয়ার্কের এই যারা অংশ রয়েছেন, আমি মনে করি আমি যখন পার্লামেন্টে যাব, আমি শুধু ঋতব্রত ব্যানার্জি হিসেবে যাব না, আমার চা বাগানের শেষ চা লাইনের যে শ্রমিক লড়াই করেন চা শ্রমিকের জন্য, আমি তাকেও রিপ্রেজেন্ট করবো। ইটস আ টিম ওয়ার্ক। আমি এভাবেই দেখতে চাই, এভাবেই কাজ করতে চাই। আমি পরিশ্রম করেছি কি পরিশ্রম করিনি এটা ঠিক করার আমি কেউ নই। আমি চেষ্টা করেছি এটা বলতে পারি। মূল্যায়ন করবার দায়িত্ব আমার নয়। আমি বলছি যে ব্যক্তিগতভাবে কিছু হয় না, এটা একটা গোটা টিম ওয়ার্ক, এটা একটা বুল ওয়ার্ক, সবাই মিলে করেছেন। যে জন্যে রাজ্যসভায় হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, কিন্তু সেই চা শ্রমিক হতে পারেন, জুট শ্রমিক হতে পারেন, বিড়ি শ্রমিক হতে পারেন, তাঁত শ্রমিক হতে পারেন, মৎস্যজীবী হতে পারেন, এটা গোটাটাই টিম ওয়ার্ক। ওখানে গিয়ে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বসবেন, আসলে এ রাজ্যের কোটি কোটি অসংগঠিত সংগঠিত শ্রমিক হচ্ছে সেখানে বসবেন। আমি তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকবো। বামপন্থী রাজনীতি দিয়ে আপনার যাত্রা শুরু হয়, এখন ডানপন্থী দলে রয়েছেন। রাজ্যসভায় একদা আপনি তৃণমূলকে সমালোচনা করতেন, এখন তাদেরই প্রার্থী। প্রশ্নের মুখে পড়তে হতে পারে তো, বিজেপি টিপ্পনি কাটতে পারে তো। দেখুন, প্রথম কথা হচ্ছে বামপন্থার কোনো ইজারা হয় না। আমি ওই যে কথাটা শুরুতে বললাম, আমি যখন সিপিআইএম করেছি, সিপিআইএম এর অভ্যন্তরে পার্টির আভ্যন্তরীণ মিটিংয়ে যেমন আমি দ্বন্দ্ব করেছি, ডিবেট করেছি বিভিন্ন প্রশ্নে, আমি এটা সবসময় বিশ্বাস করি যে বামপন্থী মানে সিপিআইএম রবার স্ট্যাম্প দিয়ে দেবে তাহলে সে বামপন্থী, এরকম নয় বিষয়টা। ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি সিপিআইএম করাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছি যে শ্রমজীবী মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করছেন না, মানে পালা বদলের পরেও করেছি। আমি তৃণমূলের পেরিফেরিতে এসে দেখলাম যে কতটা বড় ভুল হয়েছিল। ভুল মানে আমাদের কাছে যেরকম লিটারেচার আসতো, যে লিটারেচার দেখে, কারণ সেগুলো তো ভেরিফাই করার আমাদের সুযোগ ছিল না, যে লিটারেচার পার্টি প্রোভাইড করতো সেই লিটারেচারের ভিত্তিতে বক্তৃতা রেডি হতো। আমি আপনাকে একটা স্পেসিফিক স্কিমের কথা বলবো। আমি বিশ্বাস করি এই স্কিমটা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। আমাদের দেশে সংগঠিত শ্রমিক কমে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে, অসংগঠিত শ্রমিক বাড়ছে। আমাদের রাজ্যে আনুমানিক 2 কোটির ওপর এই মুহূর্তে অসংগঠিত শ্রমিক আছেন। অসংগঠিত শ্রমিকের সমস্যা হচ্ছে, অসংগঠিত শ্রমিকের 60 বছর হলে প্রভিডেন্ট ফান্ড নেই, গ্র্যাচুইটি নেই, অন্যান্য সুযোগ সুবিধা নেই। সংগঠিত শ্রমিকের এগুলো রয়েছে। 2000 সালে বামফ্রন্ট সরকার SSY বলে একটা স্কিম করেন। স্কিমটার মোদ্দা কথা হচ্ছে, ধরুন আমি যদি একজন রিক্সা চালক হই, আমি যদি 30 টাকা ব্যাংকে জমা দিই, সরকার আরো 25 টাকা জমা দেবে, এইভাবে 55 টাকা জমা হবে, এইভাবে টাকা জমতে থাকবে। 60 বছর বয়স হলে সেই শ্রমিক টাকা পাবেন। ডিসকন্টিনিউটি হয়ে গেলে গোটা স্কিমটা ধ্বংস হয়ে যাবে। 2000 থেকে 2011 এই স্কিমে 9 কোটি টাকার বেনিফিট ডিস্ট্রিবিউটেড হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এখানে প্রধান ফল্ট হচ্ছে যে একজন ঠেলা চালক 30 টাকা দেবে, তবে সরকার 25 টাকা দেবে, স্কিম ফেল করে যাবে। উনি বললেন স্কিম পাল্টাও। SSY এর বদলে এটা হলো BMSSY, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। 18 থেকে 55 রেজিস্ট্রেশন করা যায় এবং কাউকে কোনো টাকা দিতে হয় না। কেউ যদি 18 বছর বয়সে রেজিস্ট্রেশন করেন, তাকে 1 পয়সা দিতে হবে না। তার যেদিন 60 বছর বয়স হবে, ঠেলা চালকের PF নেই, রিক্সা চালকের PF নেই, ফল বিক্রেতার PF নেই, সবজি বিক্রেতার PF নেই, মাছ বিক্রেতার PF নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। 60 বছর বয়স হলে তিনি 2,82,000 টাকা PF বাবদ পাবেন। এখন আমায় যদি বলেন খাতায় কলমের বাইরে এটা বামপন্থা, সিপিএম এর দস্তাবেজে হলুদ হয়ে যাওয়া পাতায় কি লেখা রয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়, বামপন্থা এটা। এই যে এবং 9 কোটি টাকা খরচ হয়েছিল 11 বছরে।
টিল ডেট 1,71,00,000 অসংগঠিত শ্রমিক নাম লিখিয়েছেন, 35 লক্ষ প্লাস বেনিফিট ডিস্ট্রিবিউটেড বেনিফিটের পরিমাণ 2,500 কোটি টাকা প্লাস। দিস ইজ দ্য রিয়েলিটি। এবার ওই যে আপনাকে বললাম যে বামপন্থার ইজারা, আসলে যখন সিপিএম করতাম, আমার যেহেতু পড়াশুনো করার একটা আগ্রহ আছে, চর্চা আছে, পড়াশুনো করি এবং চর্চা ছিল, তো আমরা সিপিএম এর ক্লাসে পড়তাম লেনিনের সেই বিখ্যাত কথা যে পলিটিক্স বিগিনস ওয়্যার দ্য মাসেস আর, where they are not in thousands but where they are in millions, that is where serious politics begins। এখন এই কথাটা আমি খুব রন্ধ্রে রন্ধ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে উপলব্ধি করেছি। ধরুন 550 বছর আগে বাংলার মধ্যভাগ থেকে এক জ্যোতির্ময় পুরুষ তিনি যখন হেঁটে গেলেন, যে পথে হাঁটলেন, মানুষ ধর্মের বেড়া, বর্ণের বেড়া, জাতের বেড়া সব ভেঙে গেল। দুহাত তুলে ভদ্রলোক নাচছেন, চিৎকার করছেন, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই উচ্চারণে ধর্ম নেই, বর্ণ নেই। এখন আমি সিপিএম এ থাকতে তো প্রশ্ন করেছি যে সিপিএম এর পার্টি অফিসে ভারতবর্ষের প্রথম বিপ্লবী শ্রীকৃষ্ণ চৈতন্যের ছবি কেন থাকবে না? সিপিআইএম এর পার্টি অফিসে ভারতবর্ষের প্রথম যিনি স্লোগান দিয়েছেন তার ছবি কেন থাকবে না? প্রথম যিনি মিছিল করেছেন তার ছবি কেন থাকবে না? প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে যে এই আমার যে ভাবনা, আমি যেভাবে ভাবতে চাইছি, সেই ভাবনার যে ম্যানিফেস্টেশন, ইজারা কেউ নিয়ে রাখতে পারে না। ইজারা নিতে নিতে এখন যেটা হয়েছে যে সাইনবোর্ডটা ভিজিটিং কার্ড হয়েছে, ভিজিটিং কার্ডটা এখন হচ্ছে রবার স্ট্যাম্পে পরিণত হয়েছে। এই যে আমি যে কথাটা বলছিলাম যে মানুষ, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা কি জানেন তো, যে মানুষ এবং কেবলমাত্র মানুষই হচ্ছেন শেষ কথা। তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মানুষের নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছেন। লেনিনের ওই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রতিভাত, যে where they are not in thousands but they are in millions। হ্যামলিনের পাইপারের মতো, হ্যামলিনের বাঁশিওয়ালার মতো মানুষ তাকে অনুসরণ করছেন। তো স্বাভাবিকভাবে আমি বামপন্থাকে একটা স্ট্রেট জ্যাকেট করে দেবো, আমি বললে কেউ বামপন্থী আর আমি না বললে কেউ বামপন্থী নন, এটা করতে গিয়ে সিপিএম আপাতত টিভি চ্যানেলের সন্ধ্যেবেলা টক শোতে সীমাবদ্ধ হয়েছে। ভবিষ্যতে আরো কোথায় সীমাবদ্ধ হবে সেটা সিপিআইএম বলতে পারবে। আমি শুধু বলতে পারি চ্যালেঞ্জ করে যে ট্রেড ইউনিয়নের যে সেক্টরগুলো, 2026-এর বিধানসভা নির্বাচন হবে, তৃণমূল 250-র ওপর আসন জিতবে। যেসব জায়গায় কোনোদিন জেতেনি, এই যে মাদারিহাট 2011 সালেও আরএসপির কুমারী কুজুর জিতেছিলেন, 16-তে মনোজ জিতেছিলেন, 21-এও মনোজ জিতেছিলেন, এবার আমরা জিতেছি। এবার শুধু মাদারিহাট নয়, আমরা কুমারগ্রাম জিতবো, আমরা কালচিনি জিতবো, আমরা ফালাকাটা জিতবো, আমরা নাগরাকাটা জিতবো, আমরা মাদারিহাট জিতবো, আমরা মালবাজার জিতবো। এই যে শ্রমজীবী মানুষের জন্য ধরুন কি বামপন্থা, কি বামপন্থা হচ্ছে, ধরুন আমি দেখছিলাম এর মধ্যে সিপিএম ট্রোল মিম, এগুলোতে সিপিএম খুব সিদ্ধহস্ত, ব্যক্তিগত আক্রমণে সিপিএম সিদ্ধহস্ত। যে কেন 250 টাকা মজুরি? আরে 250 টাকা মজুরি চা বাগানে, এটা নিশ্চয়ই তুমি সমালোচনা করো, কিন্তু এটা তো বলতে হবে যে 2011 সালে 67 টাকা মজুরি ছিল, কেউ তো বারণ করেনি। 2011 সালের ডেপ্রিসিয়েশনে 67 টাকা সেটা বাড়িয়ে দেওয়ার জন্য তো কেউ না করেনি। আসলে বামপন্থার এই ইজারা, লাল শালু দিয়ে বামপন্থা মুড়ে রাখা, এটা পৃথিবী জুড়ে অবসলেট হয়ে যাচ্ছে। যারা এই চর্চা করেন তারা সব থেকে বড় কথা, এবং ধরুন আন্তর্জাতিক স্বীকৃতিগুলো প্রমাণ করছে, ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। মার্টা হার্নেকার এই মুহূর্তের, এই ভদ্রমহিলা রিবিল্ডিং দ্য লেফট বলে একটা বই লিখেছিলেন, পৃথিবী জুড়ে চর্চা হয়েছে। হার্নেকাররা বলেছেন, হার্নেকারদের এসব বই আমি জানি না সিপিএম এ চর্চা হয় কিনা। তো এগুলোতে নতুন করে যে ভাবনা রয়েছে, এই ভাবনা যদি প্রবাহিত হয় আমার মনে হয় ভালো হবে। আমি এই বিষয়ে একটা কথা জানতে চাইবো। আপনি এতগুলো কথার মাঝখানে একটা কথা বললেন যে আপনি যখন সিপিআইএম এ ছিলেন তখন এই তৃণমূলের বিরুদ্ধে আপনাদের যা যা তথ্য আসতো বা তৃণমূল সম্পর্কিত আপনাদের কাছে যা যা তথ্য আসতো আপনারা তাই বিচার করতেন, কারণ আপনাদের কাছে সেইভাবে স্ট্যাটিস্টিক্স আসতো না। এই হ্যামলিনের বাঁশিটা তাহলে কে বাজালো? হ্যামলিনের বাঁশি হচ্ছে, ধরুন আমার কাছে আমি একটা টক শোতে যাবো, কথার কথা, আমি তো ব্যাক অফিস নই, আমায় তো ব্যাক অফিস থেকে মেটেরিয়াল সাপ্লাই করা হবে। যেমন আপনাদের টিভিতে যে পিসিআর থাকে, পিসিআর থেকে তো কানে মেটেরিয়াল চলে আসে। আমি নিজে নিশ্চয়ই কিছু খোঁজ নেবো, কিন্তু ব্যাক অফিসের ওপর তো নির্ভর করতে হবে। তো ব্যাক অফিসেই যদি গলদ থাকে,
ব্যাক অফিসেই যদি আপনি কন্যাশ্রীকে ব্যঙ্গ করেন, সেটা কখন ব্যাক অফিসে সেটা যখন আমি কাজ করতে গিয়ে বুঝতে পারলাম, আমি যখন গ্রাউন্ডে নেমে কাজ করছি, মানে এরকম নয় আমি যেমন এমপি ছিলাম, আমি দীর্ঘ সময় তৃণমূল জয়েন করবার আগেও আমি 18-19 সাল আমাদের রাজ্যের জঙ্গলমহলে চা বাগানে কোনো রাজনীতি ছাড়াই দীর্ঘ সময় কাটিয়েছি। সেখানে গিয়ে যখন বুঝতে পারলাম যে মানুষ কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে লিডার মনে করছেন। আমাকে একজন একটা কথা বলেছিলেন জঙ্গলমহলে, তিনি বলেছিলেন যে, আমি জিজ্ঞাসা করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন জিতছেন, তিনি বলছেন যে আগে কোনো কিছু হলে মেদিনীপুর শহরে পৌঁছতে 2.5 ঘন্টা সময় লাগবে, এখন মেদিনীপুর শহরে পৌঁছতে আধা ঘন্টা সময় লাগে, তাই মমতা ব্যানার্জিকে ভোট দেবো। এই যে কসমেটিক ডিফারেন্স গুলো জীবন মানে মানুষের জীবনযাত্রায়, মানে আমি একটা বুকিশ নলেজ নিয়ে একরকম ভাবে ভাবতে পারি, ধরুন বিভিন্ন জায়গায় মানে যে সিপিএম কে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে কোনো সংবাদ মাধ্যম, সেখানে চর্চা হচ্ছে সিপিএম এর সম্মেলনে মারপিট হচ্ছে কি হচ্ছে না, সেই ভিডিও নিয়ে চর্চা হচ্ছে। ওই চর্চা করে হবে কি, ভোটে তো মাদারিহাটে তো ফোর্থ হয়েছে। এই যে সব জায়গায় জামানত জব্দ, সিপিএম পার্টিটা হচ্ছে এখন জামানত জব্দ হয়ে। রাজ্যসভায় সিপিআইএম এর কনিষ্ঠতম সদস্য ছিলেন আপনি, এখন সেই দলের বর্তমান অবস্থা নিয়ে কি বলবেন? বাংলায় সিপিআইএম এর ভবিষ্যৎ কি বলে আপনার মনে হয়? আমি ইয়াংগেস্ট মেম্বার ছিলাম, তারপরে অনুভব মহান্তি আমার থেকেও কম বয়সে এমপি হয়েছিলেন। এখন আমি তো সিপিআইএম করি না, আর সিপিআইএম কি করবে, সিপিআইএম কি ভাববে, তার দায়ও আমার নয়, তার দায়িত্বও আমার নয়। তবে এটুকু আমি মানে ওই যে বললাম, ভাবের ঘরে চুরি করতে গেলে মানে যা হয়, মানে এই মুহূর্তে একটা কমিউনিস্ট পার্টি, সেই পার্টি প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে। নেতারা আছেন মূলত টিভিতে বাইট দেওয়ার জন্য আর বিভিন্ন ধরনের দলিল দস্তাবেজ তৈরি করার জন্য। তো দলিল দস্তাবেজ নিশ্চিতভাবে ওনাদের তৈরি হবে, টিভিতে বাইট হবে, আর ভোটের রেজাল্ট যখন বেরোবে, আর মুশকিল হচ্ছে টিভির সন্ধ্যেবেলার টক শোতে তো ভোটের রেজাল্ট বেরোয় না। ভোটের রেজাল্ট তো হচ্ছে মানুষ দেন, আর মানুষের অবিরাম যাত্রার চির সংঘর্ষে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তৃণমূলে এখন নবীন প্রবীণ তর্ক চলছে, আপনি তো নবীন অথচ যাচ্ছেন হাউস অফ এল্ডার্সে, কি বলবেন? আমি হাউস অফ এল্ডার্সে যখন গেছিলাম, আমার 34 বছর বয়স ছিল। প্রথম যেদিন ঢুকতে গেছিলাম, গেটে জিজ্ঞাসা করেছিল কোথায় যাচ্ছেন, তখন আইডেন্টিটি কার্ড দেখিয়ে ঢুকতে হয়েছিল। তো বিষয়টা হাউস অফ এল্ডার্স বা নবীন প্রবীণ এগুলোর বিষয় নয়, এগুলো সব পার্সপেক্টিভ। গোটাটা হচ্ছে একটা লড়াইটা হচ্ছে বাংলার অবিরাম যাত্রার চির সংঘর্ষের লড়াই। এখানে নবীন প্রবীণ এগুলো হচ্ছে নানান ধরনের নমেনক্লেচার, এগুলো সন্ধ্যেবেলার টকশোর রসালো উপাদান হতে পারে, কিন্তু মানুষের প্রতিদিনকার, আমি শেষ করিনি, মানুষের প্রতিদিনকার নমেনক্লেচারে হচ্ছে বাংলার লড়াই, বাংলার আবাসের টাকা ছিনিয়ে আনার লড়াই, 100 দিনের টাকা ছিনিয়ে আনার লড়াই। আর সেই লড়াইয়ে কেউ মানে নবীন প্রবীণ সবাই হাতে হাত দিয়ে লড়াই করেন। আর সে নবীনেরও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রবীণেরও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সংগ্রামের বর্ষাফলক একটাই, সূচিমুখ একটাই, তো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এগুলো ইমমেটেরিয়াল, আর ওটা হচ্ছে হাউস অফ দ্য স্টেটস। রাজ্যের দাবি হচ্ছে উত্তাল করা। আর আমি এই প্রসঙ্গে যেটা একটা কথা বিশ্বাস করি আর কি, যে মানে আমি আবারও কথাটা আগেও বলেছি এবং এটা আমি বিশ্বাস করি, মানে ভীষণভাবে বিশ্বাস করি। আমার খুব প্রিয় একজন সাহিত্যিক, আমি যদিও মানে আমি যাকে বলতে পারেন অন্ধ ব্রাজিলীয়, আমার খুব প্রিয়তম লেখক এডুয়ার্ডো গ্যালিয়ানো বলেছিলেন, এবং গ্যালিয়ানোর এই কথাই আমি বিশ্বাস করি, যে হিস্ট্রি নেভার সেজ গুড বাই, হিস্ট্রি সেজ সি ইউ লেটার। তো আবার তাই দেখা হবে। ক্যামেরা রণদীপ দের সঙ্গে প্রীতি সাহা, দ্য ওয়াল।